ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের যেমন বলেছিলাম যে ক্লার্কশিপের একটা ফুল মক টেস্ট নেব, তোমাদের আমি সেই মতো ফুল মক টেস্ট নিয়েছি। যারা এক্সাম দিয়েছো তারা কিন্তু তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও। এবারে অনেকে এক্সাম দাওনি, এটা আমি জানি, হয়তো অনেকে আমার হোয়াটসঅ্যাপে বা তোমার টেলিগ্রাম চ্যানেলে নেই তোমরা। তো যারা নেই তারা ভাববে এটা নতুন একটা মক। ঠিক আছে, তারা ভাববে যে আমি একটা নতুন মক দিচ্ছি আমার এক্সামের আগে, এটা আমাকে ফাইনাল মক হিসাবে দিয়ে আমাকে এক্সাম হলে কিন্তু ঢুকতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের উত্তর বলবো এবং চেষ্টা করব মিনিমাম পয়েন্ট বলার। ঠিক আছে, কারণ আমাকে 100টা প্রশ্ন আলোচনা করতে হবে, তাহলে বুঝতেই পারছো টাইমটা খুব অনেকটা বেশি সময় যাবে। তো একটু ধৈর্য নিয়ে সবাই দেখবে, মন দিয়ে দেখবে। চলো, প্রথম প্রশ্ন কি আছে না, প্রথম প্রশ্ন আছে যে নেফা নাম ছিল। তাহলে দেখো নেফা, এই যে নেফা নামটা কার ছিল? তাহলে আমরা সবাই জানি নেফা নামটা ছিল যে অরুণাচল প্রদেশের। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তোমরা চেষ্টা করবে এটাকে পজ করে নিজেরা করার। ঠিক আছে, পজ করে আগে নিজেরা করো। হ্যাঁ, তাহলে মনে রাখবে এই অরুণাচল প্রদেশের মানে আগে নাম ছিল কি? নেফা। এবার এখান থেকে দুটো একটা পয়েন্ট জাস্ট জেনে রাখো। তোমরা জানো যে অরুণাচল প্রদেশ, এখানেই কিন্তু সূর্য উদয়টা সব থেকে আগে হয়। ঠিক আছে, সূর্য উদয়। ঠিক আছে, সূর্য উদয় মনে রাখবে সব থেকে আগে হয় কোথায়? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। এবং এই অরুণাচল প্রদেশ, এবং দেখো মানে আমরা জানি যে ভারতের সঙ্গে চায়নার একটা লাইন আছে। ঠিক আছে, ভারত ও চায়না মানে ভারত ও চীনের মধ্যে কি না ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইনটা মনে রাখবে এই অরুণাচল প্রদেশেই কিন্তু আছে। ঠিক আছে, কি না ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। প্রাচীন ভারতে কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? ঠিক আছে, আমরা সবাই জানি এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কি খারোষ্ঠী স্ক্রিপ্ট। তারপরে কি আছে? পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? তাহলে পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? পাঞ্জাব কেশরী বলা হয় লালা রাজপত রায়কে। ঠিক আছে, লালা রাজপত রায়কে বলা হয় যে পাঞ্জাব কেশরী। তোমরা জানো লালা রাজপত রায় ইনি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডার। পিএনবি, পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডার কে? না লালা রাজপত রায়। আমি তোমাদের আজকে সব পয়েন্ট বলবো না, আমি একটা দুটো পয়েন্ট বলবো এবং 100টা কোশ্চেন আজকে তোমাদের আলোচনা করবো আমি। দলত্যাগ বিরোধী বিল, দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাস হয়? দলত্যাগ বিরোধী বিল বলতে তোমার বলতে পারো যে অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল সবাই জানো, অ্যান্টি অ্যান্টি ডিফেকশন ল, ডিফেকশন ল। ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইন। এবারে এটা কত সালে পাস হয়েছিল? না 1985 সালে, 1985, 1985 সালে। অপশন এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি না 1985 সালে দলত্যাগ বিরোধী আইন পাস হয়। প্রশ্ন পড়ে, এই দলত্যাগ বিরোধী আইন যে 1985 সালে পাস হয়েছিল, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? মনে রাখবে 52তম সংবিধান সংশোধন, 52, 52তম সংবিধান সংশোধন, সংবিধান সংবিধান সংশোধন। খুব ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের আমি বলে বলে যাব। দেখো এরপরে দেখে নিই আমরা। বলছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে কেকুয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে উল্লেখ করেছিলেন। তাহলে আমরা জানি এটা করেছিলেন কে? না কেসি হোয়ার। অপশন এ হয়ে যাবে কি সঠিক উত্তর। ক্লিয়ার? চলো দেখো, বারবার বলছি তোমরা যারা এক্সাম দাওনি তারা কিন্তু এটাকে পজ করে আগে নিজেরা এক্সাম দাও। তারপরে তোমরা দেখো যে 100-র মধ্যে আউট অফ 100 তোমার স্কোর কত হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। দেখো তোমাদের এক্সাম খুবই কাছে, একদম খুব নিয়ারেস্ট, মানে একদম খুব কাছে। সুতরাং প্রত্যেকে এইটাকে ফাইনাল মক হিসাবে দাও। ঠিক আছে, দেখো ফাইনাল মকে তোমার কত স্কোর আসছে। দেখো এনআরআইডি মানে তোমার প্রবাসী ভারত দিবস, এনআরআইডি, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তো এই ডেটটা মনে রাখবে 9 জানুয়ারি। ঠিক আছে, 9 জানুয়ারি মনে রাখবে এনআরআই ডে হিসাবে পালন করা হয়। কেন পালন করা হয় তার ইতিহাস আছে। মনে রাখবে এই 9 জানুয়ারি, 9 জানুয়ারি 1915 সালে, এই 9 জানুয়ারি 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসবে। ঠিক আছে, সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে পার্মানেন্টলি এসে যাবে। এই জন্যই কিন্তু এই ডেটটাকে এনআরআই ডে হিসাবে পালন করা হয়, বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান। ঠিক আছে, এই দিনটা মনে রাখবে
পালন করা হয়। ক্লিয়ার? তোমরা জানো যে 12ই জানুয়ারি এটা হচ্ছে ইউথ ডে হিসাবে পালন করা হয়। ইউথ ডে ডে হিসাবে পালন করা হয়। ইউথ ডে তোমরা সবাই জানো। যুব দিবস আর কি, যুব দিবস, যুব। ক্লিয়ার? চলো এরপরে দেখি কি আছে। বলছে ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে মনে রাখবি যে ফুলটন। এই গ্রেগ ফুলটনকে কিন্তু মনে রাখবে যে ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। যেখানে হিমালয় পূর্বে সেখানে কি ছিল? তাহলে যেটা বর্তমানে হিমালয় পর্বতমালা আছে সেখানে পূর্বে কি ছিল? মনে রাখবে সেখানে পূর্বে ছিল টেথিস সাগর। কি ছিল না? টেথিস সাগর। খুব ইম্পর্টেন্ট, দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তাহলে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন আমরা সবাই জানি যে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয়। এবারে একটা কি প্রশ্ন আসে, দেখো ওয়ারেন হেস্টিং দেখতে পেয়েছি। ওয়ারেন হেস্টিং মনে রাখবে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ কি না বেঙ্গল। বেঙ্গল। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো লর্ড কার্জনের সময় আমরা জানি কি হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল। দেখো কি বলছে, বলছে নিচের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এটা অনেকে ভুল করবে, একদম শিওর, ড্যাম শিওর এটা ভুল করবে। তো দক্ষিণ ভারতের গঙ্গা মনে রাখবে, দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু সঠিক উত্তর হবে কি কাবেরীকে বলা হয়। কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। বাট যদি বলা হয় দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা, তখন মনে রাখবে যে বৃদ্ধ গঙ্গা বা বা তুমি বলতে পারো যে দক্ষিণ গঙ্গা, দক্ষিণ গঙ্গা। তখন কিন্তু মনে রাখবে কি হবে গোদাবরী। তো সবাই দেখবে এটাকে গোদাবরী করে দিই, তোমরা কিন্তু ভুল করে দেই অনেক সময়। তো যেন এই ভুলটা তোমাদের না হয়। এরপর দেখো কি আছে না, কোন বছর ঘরঘরার যুদ্ধ সংগঠিত হয়েছিল? ঠিক আছে, দেখো আমরা জানি তোমার পরে এই যে যুদ্ধগুলো, অনেকগুলো যুদ্ধ পরে, তার মধ্যে ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল না 1529 সালে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। আমরা সবাই জানো যে পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, এগুলো পরে কিন্তু। হ্যাঁ, তো তোমরা একটা ট্রিক্স তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখো, তাইলে কিন্তু হয়ে যাবে কি না পানি খেয়ে পানি খেয়ে চলো ঘরে। ঠিক আছে, পানি খেয়ে চলো ঘরে। তাহলে কি না পানিপথের যুদ্ধ, ফার্স্ট পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। ঠিক আছে, দেখো পানি থেকে পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথ হলো। খেয়ে তাহলে কি খানোয়ার যুদ্ধ। কার যুদ্ধ না খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ 1527 সালে। চলো মানে ব্যাটেল অফ চান্দেরি। ঠিক আছে, ব্যাটেল অফ চান্দেরি। চলো আর ঘরে ব্যাটেল অফ ঘরঘরা। তাহলে চান্দেরি হয়েছিল 1528 সালে আর ঘরঘরার যুদ্ধ হয়েছিল কত? 1529 সালে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু মনে রাখবে যে পানি খেয়ে চলো ঘরে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, খানোয়ার যুদ্ধ হয়েছিল কত সালে? 1528 সালে কি চান্দেরির যুদ্ধ, আর 1529 সালে কি হয়েছিল? ঘরঘরার যুদ্ধ। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো পানি খেয়ে চলো ঘরে। সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল মনে রাখবে 2001 সালে কিন্তু সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। ক্লিয়ার? দেখো এরপরে কি আছে, ভারতের জাতীয় কংগ্রেসের 26শে জানুয়ারি কবে প্রথম স্বাধীনতা দিবস পর্যবেক্ষণ করেছে, মানে পালন করেছিলেন। এটা পর্যবেক্ষণ নয়, স্বাধীনতা দিবস কবে পালন করেছে মনে রাখবে 26শে জানুয়ারি 1930 সালে ভারত মানে প্রথম স্বাধীনতা দিবস পালন করবে। ভারত স্বাধীনতা দিবস পালন করেছিল 1930 সালে। সালটা মনে রাখবে 1930। প্রথম স্বাধীনতা দিবস পালন করবে মনে রাখবে রবি নদীর তীরে। ঠিক আছে, রবি নদীর তীরে, খুব পরে কিন্তু। রবি নদীর তীরে ভারত কিন্তু প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল, সেটা 1530 সালের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন দেখে নিই আমরা, চরমপন্থীগণ কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করে? তাহলে আমরা সবাই জানি যে চরমপন্থী নরমপন্থীর একটা ভাগ হয়েছিল, বিভাজন হয়েছিল। এটা হচ্ছে কি না সুরাট অধিবেশনে। ঠিক আছে, এবারে পরে যে সুরাট অধিবেশনটা কবে হয়েছিল?
সুরাট অধিবেশন মনে রাখবে 1907 সালে কিন্তু সুরাট অধিবেশন হয়েছিল, ঠিক আছে। এবং সুরাট অধিবেশনের প্রেসিডেন্টের নাম কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে, মনে রাখবে রাসবিহারী ঘোষ, রাসবিহারী বিহারী ঘোষ, ঠিক আছে। রাসবিহারী বোস আছে কিন্তু বোস নয়, ঘোষ, ঠিক আছে, রাসবিহারী ঘোষ মনে রাখবে দিলীপ ঘোষের রিলেটিভ, এরকম করে মনে রাখতে পারো তুমি, ঠিক আছে, যে ঘোষ, ঠিক আছে, দিলীপ ঘোষ, আমরা জানি দিলীপ ঘোষ নামটা আছে, এখান থেকে তোমরা মনে রাখতে পারো এইভাবে যে রাসবিহারী ঘোষ আছে কিন্তু, ঠিক আছে, এই টাইটেলটা দিলীপ মানে রাসবিহারী ঘোষকে একটু লিঙ্ক করে তোমরা পড়বে, তাহলে তোমাদের মনে থাকবে আর কি। হ্যাঁ, চলো দেখো গঙ্গাইকোন্ড, গঙ্গাইকোন্ড যে চোল উপাধি নেন, ঠিক আছে, গঙ্গাইকোন্ড চোল কে মানে এই উপাধিটা নিয়েছিল আর কি, গঙ্গাইকোন্ড মানে এই উপাধিটা নিয়েছিল কে, আমরা জানি যে প্রথম রাজেন্দ্র চোল কিন্তু এই উপাধিটা কিন্তু নিয়েছিল, ঠিক আছে। তিনি গাঙ্গেয় অঞ্চলটাকে তিনি দখল করেছেন আর কি, এই জন্য নাকি বলা হয় মানে গঙ্গাইকোন্ড আর কি। হ্যাঁ, এটা টাইটেল একটা আর কি। কত সালে প্রথম মহিলারা অলিম্পিকে অংশ নেন, তাহলে প্রথম অলিম্পিকে অংশ নেন মনে রাখবে, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে না 1900 সালে, ঠিক আছে, 1900 সালে মনে রাখবে প্রথম মহিলারা অলিম্পিকে অংশ নেন। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, যে মাধ্যমগুলো দিয়ে দিয়েছে, দেখো অক্সিজেন তো হবে না, তোমরা মনে রাখবে শব্দের বেগটা সব থেকে বেশি হয় কি মাধ্যমে, কঠিন মাধ্যমে, তারপরে কি, তারপরে বেশি হচ্ছে তরল মাধ্যমে, তারপরে কি, তারপর সব থেকে কম যদি বলতে পারো শব্দের বেগ সেটা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে। তাহলে এইভাবে তোমরা পড়তে পারো যে সব থেকে বেশি কঠিন মাধ্যম, তারপরে তরল মাধ্যম, তারপরে গ্যাস মাধ্যম, গ্যাসীয় মাধ্যম। তাহলে এখানের মধ্যে কঠিন একটি জিনিস দেখতে পাচ্ছি লোহা, লোহাটা তো কঠিন, তাহলে এই মাধ্যমে মনে রাখবে শব্দের তরঙ্গের বেগটা কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। পরে এটাও পরে কি, যে শব্দের ধরো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেল, তার কিসের পরিবর্তন হয় না, মানে অপরিবর্তিত থাকে, কিছু আনচেঞ্জ থাকে, অপরিবর্তিত কি থাকে, এটা পরে কিন্তু, তো অপরিবর্তিত থাকে মনে রাখবে সেটা হবে তোমার ফ্রিকুয়েন্সি আর কি, ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সির কিন্তু কোনো চেঞ্জেস হয় না, ঠিক আছে, ফ্রিকুয়েন্সি কি থাকে, আনচেঞ্জ থাকে। পরের প্রশ্ন আমরা দেখে নিই যে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল, তাহলে আমরা সবাই জানি যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল এই 8ই আগস্ট, 8ই আগস্ট 1942 সালে, 8ই আগস্ট 1942 সালে কি হয়েছিল না ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এবারে পরে এই যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছে 8ই আগস্ট, এই আন্দোলনে আমরা জানি এই ভারত ছাড়ো আন্দোলন বলতে কুইট ইন্ডিয়া মুভমেন্ট আর কি, কুইট ইন্ডিয়া, ইন্ডিয়া, তাই তো, ভারত ছাড়ো আন্দোলন। তো মনে রাখবে এই আন্দোলনটা ঘোষণা হয়েছিল কোথায়, তোমরা সবাই জানো যে তোমার দেখো, আবার এটা কিন্তু ইম্পর্টেন্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি বলতে পারো যে যে ডু অর ডাই, ডু অর ডাই, কারেঙ্গে ইয়া মারেঙ্গে, এই স্লোগানটা কখন দেওয়া হয়েছিল, মনে রাখবে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টেই কিন্তু এই গান্ধীজি এই স্লোগানটা কিন্তু দিয়েছিল যে কারেঙ্গে ইয়া মারেঙ্গে, ঠিক আছে, হলে ওদের কাছ থেকে ইংরেজদের কাছ থেকে ইংরেজদেরকে মেরে আমাদের এখান থেকে তাড়াবো, মানে স্বাধীনতা নেব, অথবা আমরা কিন্তু মরে যাব, মানে এইরকম একটা মানে কি বলবো, সেই সময় বুঝতে পারছো যে 1939 সালে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় কিন্তু এত বড় একটা আন্দোলন, তখন ইংরেজরা কিন্তু এমনি ভয় পেয়ে গেছিল, ঠিক আছে। তারপরেই মনে রাখবে এই 8ই আগস্টের পরের দিন 9ই আগস্ট অনেক যে বড় বড় লিডার ছিল না সবগুলাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক আছে, 9ই আগস্ট যে অনেক বড় বড় লিডার ছিল সেই লিডার গুলাকে সবকে অ্যারেস্ট করা হয়ে গেছিল, মানে ইংরেজরা অ্যারেস্ট করেছিল সেই সময় ভয়ে আর কি। হ্যাঁ, তো সেই জিনিস পরে তোমাদের আমি বলবো, হিস্ট্রি অনেক আছে। চলো এবার দেখো 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়, তাহলে মুসলিম লীগ আমরা জানি যে ঢাকাতে হয়েছিল 1906 সালে। এবার পরে এই মুসলিম লীগের ফাউন্ডার কে, মুসলিম লীগটা যে তৈরি হয়েছিল কত সালে তৈরি হয়েছিল না 1906 আমরা পড়ে নিলাম, এর ফাউন্ডার পরে, ফাউন্ডার মানে কি, ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা কে ছিল, প্রতিষ্ঠাতা মনে রাখবে নবাব সালিমুল্লাহ, ঠিক আছে, নবাব সালিমুল্লাহ, সালিম উল্লাহ, একদম ধরে ধরে এই কোশ্চেন গুলো কিন্তু হবে। এবার কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে, তাহলে ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়েছিল প্রশ্ন আসে, তো মনে রাখবে 1707 সালে কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল।
এবার এই ঔরঙ্গজেবের কয়েকটা টাইটেল তোমাদের পড়তে হবে। কি কি টাইটেল? একটা হচ্ছে কি জিন্দা পীর, ঠিক আছে, জিন্দা পীর। এবং আর একটা পরে ডাব্লিউবিসিএস এসেছিল, মনে রাখবে, আলমগীর। আলমগীর আর জিন্দা পীর, এই দুটো জিনিস মনে রাখবে, আলমগীর আর জিন্দা পীর ঔরঙ্গজেবের কিন্তু টাইটেল ছিল আর কি। হ্যাঁ, দেখো টাইটেল বলতে এনাকে বলা হতো আর কি, যে জিন্দা পীর বলা হতো, আলমগীর বলা হতো। চলো এবার দেখো, আরবিআই দ্বারা নির্ধারিত বর্তমান রেপো রেট কত? এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তো রেপো রেট, বর্তমান রেপো রেট মনে রাখবে 6.5, 6.5। এই ধরনের কোশ্চেন কিন্তু হয় ইকোনমিক্সের, কিন্তু তোমাদের একদম ডিপ থেকে যদি নাও কোশ্চেন আসে, তো মনে রাখবে এই রকম কোশ্চেন আসতে পারে যে আরবিআই এর নির্ধারিত রেপো রেট কত? 6.5%। ঠিক আছে, চলো দেখো, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো। তাহলে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো মানে কি, আজকে যেটা বাংলা ভাববে কালকে সেটা কে, সরি, আজকে যেটা বাংলা ভাবছে কালকে সেটা কে ভাববে? সেটা হচ্ছে ইন্ডিয়া ভাববে। এই কথাটি কে বলেছিল? না, এই কথাটি বলেছিল গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, তাহলে মনে রাখবে এটা কি হবে? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই, যে বাংলার আকবর কাকে বলা হয়? এটা কিন্তু ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই কোশ্চেনটা এসেছিল। বাংলার আকবর বলা হয়, মনে রাখবে, হুসেন শাহকে বলা হয় কি না বাংলার আকবর। দেখো নিচের কোন রোগটি রক্ত দ্বারা বাহিত হয়? তাহলে ব্লাড দ্বারা বা রক্ত দ্বারা বাহিত হয়, মনে রাখবে হেপাটাইটিস। এই হেপাটাইটিস যে রোগটা আছে, এটা কিন্তু ব্লাড বা রক্ত দ্বারা কিন্তু কি হয় না বাহিত হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, তোমাদের আরো কয়েকটা আমি বলে দিই, যেমন প্রশ্ন হয়, যেমন এইডস। এইডস এই রোগটা, এটাও কিন্তু ব্লাড দ্বারা বাহিত হয়। ঠিক আছে, কি আছে, পায়রার বাইথলির সংখ্যা কয়টি? এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে পায়রার বাইথলির সংখ্যা মনে রাখবে 9টি। পায়রার বাইথলি কটা আছে? না 9টি আছে। এবং পায়রা থেকে আরেকটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাদের বলে দিচ্ছি, আসে ছোটদের বইয়ে আছে, কিন্তু পরীক্ষা আসে। একটা কি, রেকটিসেস, রেকটিসেস এবং হচ্ছে রেমিজেস। রেমিজেস ছোটদের বলতে ক্লাস 10-এর বই আর কি। রেকটিসেস এবং রেমিজেস। ঠিক আছে, দেখো রেকটিসেস কোথায় থাকে আগে বলো তো? রেকটিসেস কটা পরে, পরের প্রশ্ন, আগে কোথায় থাকে মনে রাখবে, এটা 12টা সংখ্যা এর, এটা থাকে লেজে। কোথায় থাকে এটা? লেজে থাকে, হ্যাঁ? মানে পায়রার লেজে থাকে। আর রেমিজেস কটি? রেমিজেস হচ্ছে 23টি। ঠিক আছে, এটা 12টি, কিন্তু 12 জোড়া নয়, কিন্তু 12টি। আর এটা থাকে কত? 23টি। কোথায় থাকে এটা? না, এটা থাকে ডানায়। ডানায় থাকে কি? রেমিজেস। আর রেকটিসেস, তাহলে আমি কি বললাম? রেকটিসেস সেটা হচ্ছে তোমার লেজে থাকে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। যে ভারতবর্ষে, সরি, ভারতের যে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই কোন রাজ্যে অবস্থিত? তাহলে ভিলাই কোন রাজ্যে অবস্থিত? তোমরা সবাই জানো ভিলাইটা হচ্ছে ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে কিন্তু ভিলাই আছে। ক্লিয়ার? এবারে দেখো, এখান থেকে একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি ইম্পর্টেন্ট প্রশ্ন? সেটা হচ্ছে এই যে ভিলাই, ভিলাইটা কিসের সহযোগিতায় তৈরি হয়েছিল? মনে রাখবে ইউএসএসআর, রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছিল। ঠিক আছে, ইউএসএসআর বা রাশিয়া, তুমি যাই বলতে পারো, রাশিয়া। তাহলে রাশিয়ার সহযোগিতায় মনে রাখবে এই যে ভিলাই, এটা কিন্তু তৈরি হয়েছিল। কিভাবে মনে রাখবে? যে দেখো, ভিলাই বি প্লাস বি মানে ভিলাই প্লাস বোকারো, ভিলাই ভিলাই, তার সঙ্গে সঙ্গে কি বোকারো, বোকারো, এই দুটোই কিন্তু এই ইউএসএসআর এর সহযোগিতায়, দেখো দুটো বি দিয়ে আছে, দুটোই কিন্তু মনে রাখবে যে ইউএসএসআর বা রাশিয়ার সহযোগিতায় কিন্তু গড়ে উঠেছিল। ক্লিয়ার? চলো এরপরে দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের কত বছরের নিচে শিশুদের কারখানায় অথবা বিপজ্জনক কাজে নিয়োগ নিয়োগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? তাহলে দেখো কত বছরের নিচে, তাহলে আমরা সবাই জানি যে চাইল্ড লেবার, চাইল্ড লেবার, এই যে চাইল্ড লেবার, এই চাইল্ড লেবার আমরা জানি কত নম্বর আর্টিকেলে আছে? এটা আমাদের 24 নম্বর আর্টিকেলে আছে। 24 নম্বর আর্টিকেল, আর্টিকেলে চাইল্ড লেবার, 24-এ চাইল্ড, আমি তোমাদের এইভাবে মনে রাখতে পারছি, 24-এ চাইল্ড, এভাবে মনে রাখবে। তাহলে 14 বছরের নিচে, 14 বছরের নিচে যদি কোনো শিশুর বয়স হয়, তাকে কিন্তু ওই চাইল্ড লেবার হিসাবে কিন্তু মানে
ইউজ করা যাবে না, তখন কিন্তু তাহলে একটা শাস্তি কিন্তু সরকার তাকে দিতে পারে, যে তাকে চাইল্ড লেবার হিসেবে রাখবে। দেখো, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দিতেন? তাহলে দ্বিতীয় আলেকজান্ডার মনে রাখবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে কিন্তু পরিচয় দিতেন। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। হাইড্রোফোনিক্স বলতে বোঝায় কি? হাইড্রোফোনিক্স, হাইড্রোফোনিক্স বলতে বোঝায় কি? মনে রাখবে হাইড্রোফোনিক্স হচ্ছে মৃত্তিকাবিহীন কৃষিকাজ। ঠিক আছে, মৃত্তিকাবিহীন কৃষিকে বলা হবে কি না হাইড্রোফোনিক্স। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। হ্যাঁ, এটা কিন্তু এটাও ডাব্লিউবিপি তে পরীক্ষায় এসেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল। পরে দেখো, তাসের দেশ এই গ্রন্থটি কার লেখা? তাসের দেশ গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা। ঠিক আছে, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো, অনেক তোমাদের আমি বলেছি পয়েন্টগুলো আর বলছি না। ঠিক আছে, যেমন পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ঠিক আছে, ছদ্মনাম কি? ভানু সিংহ, আন্না কালী পাকড়াসি। ঠিক আছে, এগুলো সব পরে কিন্তু। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী। ঠিক আছে, এগুলোও পরীক্ষায় আসে। হুম। আচ্ছা দেখো, বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয়? তাহলে বিহু আমরা জানি যে হচ্ছে বিহু উৎসব পালিত হয় কোথায়? না আসামে পালিত হয়। আসাম থেকে আমি তোমাদের স্টেট ওয়াইজ জিকে পড়িয়ে দিয়েছি, সেখান থেকে আমি তোমাদের সব বলে দিয়েছি। ঠিক আছে, সব থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি যে আসামে যে ক্লাসিক্যাল ডান্সটা আছে তার নাম খুব ইম্পর্টেন্ট পরে কিন্তু। ক্লাসিক্যাল ডান্স সেটা কি? সেটা হচ্ছে সত্রিয় ক্লাসিক্যাল ডান্স। সত্রিয়া ক্লাসিক্যাল ডান্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সত্রিয় সত্রিয়া ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, সত্রিয়া। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। যে গোলাপি শহর বা পিঙ্ক সিটি, দেখো পিঙ্ক সিটি, পিঙ্ক পিঙ্ক সিটি। ঠিক আছে, পিঙ্ক সিটি কাকে বলা হয়? আমরা জানি যে পিঙ্ক সিটি বলা হয় কাকে না জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি। তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু নিজেরা আগে এক্সাম দাও এটাকে। যারা এক্সাম দিয়ে দিয়েছো ওয়েল অ্যান্ড গুড, আর যারা এক্সাম দাওনি তারা কিন্তু প্রথমে এখানেই তোমরা এক্সাম দাও। আর যারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, আমি লিংক দিয়ে দেবো, তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি তোমাদের ওখানে রেগুলার হয়তো কিছু কিছু মক নেই। ঠিক আছে, মানে এমসিকিউ আকারে কিছু দেওয়া হয়। ঠিক আছে, এবং কোনো এক্সাম বা পরীক্ষা যদি আসে তার ইনফরমেশন কিন্তু ওখানে দেওয়া হয়। তো তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এবং এই যে কোশ্চেনটা আমি করেছিলাম এই কোশ্চেনটার লিংক কিন্তু টেলিগ্রাম, মানে এই কোশ্চেনটা কিন্তু পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপেই দিয়েছি। তো তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাও। পরে প্রশ্ন দেখি, মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে মোহাম্মদ আলী মনে রাখবে এনার বাড়ি হচ্ছে কি না আমেরিকা। ঠিক আছে, এনার বাড়িটা কোথায়? না আমেরিকা। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? না বক্সিং এর সঙ্গে। বক্সিং, বক্সিং। তাহলে এরকম প্রশ্ন আসতেই পারে যে দেখবে এই যে ফেমাস ফেমাস কিছু তারা হচ্ছে খেলোয়াড় আর কি, হ্যাঁ মানে প্লেয়ার আর কি। তো তাদের তোমাকে কিন্তু এরকম জানতে হবে যে কোনটা কে কার কোন খেলার সঙ্গে যুক্ত। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তো তোমরা মনে রাখবে এরকম কয়েকটা ইম্পর্টেন্ট, আমি তোমাদের করিয়ে দেবো হয়তো পরবর্তীতে। এরপর দেখো কি চেয়েছে, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম এবং কোনটি কোনটি ক্ষুদ্রতম এবং কোনটি বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে গঠিত? তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি চেয়েছি। তাহলে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি মনে রাখবে কি হয়? পিনিয়াল বডি হয়। এবং বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি তো মনে রাখবে এটা হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবে যে অন্তঃক্ষরা মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু, হ্যাঁ এটা মাথায় খেয়াল রাখবে। তাহলে কি বললাম? পিনিয়াল বডি আর একটা কি থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, পিনিয়াল বডিটা কোথায় থাকে? পিনিয়াল বডিটা আমাদের মাথায় থাকে। ঠিক আছে, মাথায় থাকে। এবং এই পিনিয়াল বডি একে কিন্তু থার্ড আই বলা হয়। ঠিক কি বলা হয়? না থার্ড আই। থার্ড আই বলা হয় কাকে? এই পিনিয়াল বডিকে কিন্তু থার্ড আই বলা হয়। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই যে মিওসিস চলাকালীন ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভার, তো ক্রসিং ওভার ঘটবে মনে রাখবে এই যে প্যাকাইটিন দশায় কি হয় না ক্রসিং ওভার ঘটে। ঠিক আছে, তাহলে মিওসিস চলাকালীন যে ক্রসিং ওভার ঘটে সেটা কোথায় ঘটে? না প্যাকাইটিন দশায়। প্যাকাইটিন দশায় মনে রাখবে কি ঘটে না সেটা হচ্ছে তোমার ক্রসিং ওভার ঘটে। এরপর দেখো বলছি প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি? তাহলে সব থেকে দীর্ঘ কোষ কোনটি? মনে রাখবে স্নায়ু কোষ বা নার্ভ সেল। নার্ভ সেল মনে রাখবে প্রাণীদেহের মধ্যে সব থেকে দীর্ঘতম কোষ। ক্লিয়ার?
এবারে নার্ভ সেল থেকে একটা পয়েন্ট পড়ে, কি পড়ে মনে রাখবে, এই নার্ভ সেল বা স্নায়ু কোষ এটা কিন্তু বিভাজিত হয় না, এটা কিন্তু পড়ে, ঠিক আছে, বিভাজিত হয় না, বিভাজিত হয় না, ঠিক আছে, মানে এটা বিভাজিত হয় না। এবার প্রশ্ন হয় যে যদি মানে বিভাজিত যে হয় না, কেন বিভাজিত হয় না, কি কারণ আছে তার? তো কারণটা এটা মনে রাখবে যে সেন্ট্রোজোম এর মধ্যে থাকে না, কি থাকে না, সেন্ট্রো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম কি থাকে, অ্যাবসেন্ট থাকে, মানে অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট মানে থাকে না, সেন্ট্রোজোম না থাকার জন্য এটা কিন্তু বিভাজিত হয় না। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন যে ম্যাকমোহন লাইন, এটা তোমাদের একটু আগেই বললাম যে ম্যাকমোহন লাইন কার কার মাঝে আছে না, ভারত এবং চীনের মাঝে আছে, এবং ম্যাকমোহন লাইনটা কোথায় আছে বললাম, অরুণাচল প্রদেশে, ঠিক আছে, মানে অরুণাচল প্রদেশে আমাদের ভারতেরই অংশ, তাই তো। চলো পরের প্রশ্ন দেখে নিই, বলছে নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, সবচেয়ে কম জনসংখ্যা মনে রাখবে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটির মনে রাখবে জনসংখ্যাটা কি না সবচেয়ে কম। এবারে প্রশ্ন হতে পারে স্যার সবচেয়ে জনসংখ্যা বেশি কোথায়? দেখো তোমাকে এখানে প্রশ্ন কিন্তু দুই ভাবে হতে পারে, যদি তোমাকে বলে দেই যে 2011 সেন্সাস অনুযায়ী পৃথিবীতে সব থেকে বেশি জনসংখ্যা, জনসংখ্যা ম্যাক্সিমাম, জনসংখ্যা ম্যাক্সিমাম, তখন তুমি কিন্তু ভারতবর্ষ করতে পারবে না, তখন কি হবে, চায়না। চায়নাতে কিন্তু 2000 মানে 2011 তুমি যখন সেন্সাস হয়েছিল আর কি, তুমি মানে আমি অ্যাকচুয়ালি 2011 ব্যাপারটা বলছি কেন, 2011 তো তোমার চায়নাতে সেন্সাসটা হয়নি, এটা হয়েছিল কোথায় না ইন্ডিয়াতে। আমরা জানি যে ইন্ডিয়াতে রিসেন্ট কিন্তু আর কোনো সেন্সাস কিন্তু এখন পর্যন্ত হয়নি, তাহলে ইন্ডিয়াতে তখন জনসংখ্যা যেটা ছিল তার সাপেক্ষে কিন্তু চায়না মনে রাখবে সেই সময় কিন্তু ফার্স্ট ছিল। ক্লিয়ার? কিন্তু এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এখন বর্তমানে জনসংখ্যা কার বেশি, বর্তমানে জনসংখ্যা মনে রাখবে ইন্ডিয়া কিন্তু ফার্স্ট হয়ে গেছে, ঠিক আছে, ইন্ডিয়ার জনসংখ্যা এখন সব থেকে বেশি হয়ে গেছে, এটা মাথায় খেয়াল রাখবে তোমরা। কোশ্চেন যেমন হবে সে অনুযায়ী তোমরা কিন্তু উত্তর করবে। আচ্ছা দেখো রাশিয়া, রাশিয়া যখন দেশটা দেখলে, এই দেশটা মনে রাখবে, এই দেশটার মানে কি বলবো যে এরিয়াটা মানে তোমার ক্ষেত্রফলটা সব থেকে বড় আর কি, ঠিক আছে, মানে আয়তনে সব থেকে বড়, আয়তনে সবচেয়ে বড়, সবচেয়ে সবচেয়ে বড়, ঠিক আছে, মানে এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় দেশ, তার নাম হচ্ছে কি না রাশিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নি, কর্কট ক্রান্তি রেখা যেটাকে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়, বলছে ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি, তাহলে কার উপর দিয়ে যায়নি, তাহলে তোমাকে জানতে হবে যে কর্কট ক্রান্তি রেখা কার কার উপর দিয়ে গেছে। তোমাদের আমি এখানে কিন্তু বলছি না যেহেতু সময়টা কম, জাস্ট তোমরা জেনে রাখবে যে কর্কট ক্রান্তি রেখা যেটা ট্রপিক অফ ক্যান্সার, এটা কিন্তু টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, ঠিক আছে, 8টি রাজ্য, 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, ঠিক আছে, সেখানে কিন্তু উত্তরপ্রদেশের উপর দিয়ে কিন্তু যায়নি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, মিজোরামের উপর দিয়ে গেছে, গুজরাটের উপর দিয়ে গেছে, ঠিক আছে, রাজস্থানের উপর দিয়ে গেছে, মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, ঠিক আছে, সব আমি তোমাদের পরে বলবো, জাস্ট এটা জেনে রেখে দাও যে প্রশ্ন হলো যখন যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, এবং পরে যে পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে গেছে, মনে রাখবে পশ্চিমবঙ্গের 5টি জেলা, 5টি জেলার উপর দিয়ে গেছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে এই 8টা জেলা, সরি 5টা জেলার নাম কি এবং 8টা রাজ্যের নাম কি যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। কর্কট ক্রান্তি রেখার মানটা জাস্ট মনে রেখে দাও, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, ঠিক আছে, 23.5 ডিগ্রি নর্থ। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। আচ্ছা শোলা অরণ্য বা শোলা ফরেস্ট, শোলা ফরেস্ট দেখা যায় কোথায়, ঠিক আছে, তাহলে শোলা ফরেস্ট মনে রাখবে যে পশ্চিম ঘাট পর্বতে কিন্তু শোলা ফরেস্ট লক্ষ্য করা যায়, এবং এটাও একটা পড়েছে ডাব্লিউবিসিএস এ প্রিভিয়াস ইয়ারে। পশ্চিম ঘাট পর্বতটা এমন একটা মানে পশ্চিম ঘাট পর্বতে দুই ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়, ঠিক আছে। দেখো এই দিকে আছে কি, এই দিকটা হচ্ছে তোমার পশ্চিম ঘাটের, যদি আমি এটাকে কল্পনা করি এটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড, ঠিক আছে, উইন্ডওয়ার্ড, এটাকে বলা হয় লিওয়ার্ড সাইড, ঠিক আছে, লিওয়ার্ড সাইড। তো এই দিকে মনে রাখবে এইখানে কিন্তু দেখো এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এদিকে আসবে, এসে উপরে এই যে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, ঠিক আছে, এই উইন্ডওয়ার্ড সাইডের দিকে কিন্তু বৃষ্টিপাত হয়। দেখো এই বাতাসটা যখন ওই দিকে যাবে তখন কিন্তু বাতাসে মনে রাখবে শুষ্ক হয়ে যায় বাতাসটা, ঠিক আছে, বাতাসে যে তোমার যে বৃষ্টিপাত মানে কি বলবো জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু খুব কম হয়ে যায়,
ফলে এই দিকে কিন্তু বৃষ্টিপাত ভালো হয় না। মানে এই দিকে লক্ষ্য করা যায় কি উদ্ভিদ, এই দিকে লক্ষ্য করা যায় চিরহরিৎ চিরহরিৎ। দেখো যেদিকে বৃষ্টিপাত বেশি হবে সেখানে তো অবশ্যই চিরহরিৎ বৃক্ষ লক্ষ্য করা যাবে না, এবং এই দিকে লক্ষ্য করা যায় কি না পর্ণমোচী বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ। তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পশ্চিম ঘাট পর্বতমালা এমন একটি জায়গা যার একদিকে চিরহরিৎ বৃক্ষ লক্ষ্য করা যায়, আর একদিকে কি না পর্ণমোচী বৃক্ষ লক্ষ্য করা যায়। ক্লিয়ার? পর্ণমোচী, ঠিক আছে, পর্ণমোচী বৃক্ষ লক্ষ্য করা যায়। আচ্ছা ঠিক আছে, এবারে অঙ্কগুলো আছে, তোমাদের অঙ্কগুলো আমি তোমাদের জাস্ট উত্তরটা বলে দিচ্ছি, যেহেতু ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে, এতক্ষণ মানে তোমাদের করানো সম্ভব নয় হতো। আমি তোমাদের এই অঙ্ক উত্তরটা দরকার পড়লে আমি তোমাদের আলাদা করে একটা ভিডিওতে আমি তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে, চেষ্টা করছি একটা ভিডিওতে বানিয়ে দেবো। তোমরা জাস্ট যেহেতু অনেকে এক্সামটা দিয়েছো উত্তরটা মিলাতে চাইছো, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তো এগুলা কিন্তু জাস্ট উত্তরটা আমি বলছি তোমাদের। দেখো কি আছে, কিন্তু ইংরেজি তোমাদের আমি ডিটেল আলোচনা করব, ইংরেজিটা ফুল ডিটেল আলোচনা করব। দেখো কি হবে, 80 টাকা হবে। দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা মনে রাখবে অপশন, অপশন 1 মিনিট উত্তরগুলো একটু দেখে নি, তোমাদের আমি চল্লিশেরটা কি হবে, 41-এরটা হবে 80, 42-এরটা হবে কি, 42-এরটা হবে অপশন, অপশন সি হবে, ঠিক আছে, অপশন সি 6.5.5 এটা হবে, সরি 5, 6:5:5। দেখো এখানে গতিবেগের অনুপাত দিয়েছে, তাহলে 1/, করে দিলে অঙ্কটা হয়ে যেত, ঠিক আছে, যেমন দেখো 1/, করে দিলে অঙ্ক হতো 1/5, 1/5, 1/6, ঠিক আছে। তো এখানে কি করবে, এখানে জাস্ট তুমি এর মানে এলসিএম দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে, 5×6 = 30, 30 দিয়ে গুণ করো, তা দেখো 5×6 = 30, 5×6 = 30, 5×5 6×5 = 30, তাহলে 6:6:5। এগুলো সহজ আছে, এগুলো তোমরা নিজেরা করবে। পরেরটাকে অ্যালিগেশন করলেই অঙ্ক হয়ে যাবে, অ্যালিগেশন দিলেই অঙ্কটা হয়ে যাবে, কিছু নেই। এটা কি হবে, এটা উত্তর হবে 3:1, 3:1। তোমার জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি আমি, তোমরা মিলিয়ে নাও। 3:1 সঠিক উত্তর হবে এখানে। এরপরে দেখো 44-এরটা, 44-এরটা উত্তর হবে অপশন ডি, ডিটা হবে 44-এরটা উত্তর। এরপরে দেখো কি আছে 45-এরটা, 45-এরটা উত্তর হবে অপশন ডি 40%। হ্যাঁ, আচ্ছা 46-এরটা উত্তর কি হবে, তোমাদের আমি এটা সলিউশন করিয়ে দেবো, চিন্তা নেই, সলিউশন করিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট এখন উত্তরটা বলেছি, উত্তরটা মিলিয়ে নাও। সেটা হচ্ছে কি না 60 দিন। হ্যাঁ, তোমরা উত্তর কিন্তু মিলিয়ে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের স্কোরটা কত হচ্ছে। দেখো এখানে কি হবে, এটা হবে তোমার 1800 টাকা। হ্যাঁ, 47-এরটা, 48-এরটা কি হবে, 48-এরটা হবে 300 টাকা, সরি 300 হবে, হ্যাঁ 300 টাকা নেই, 300। 49-এরটা কত, 49-এরটা 640, 640 কিমি/ঘন্টা। 50-এরটা 6 ঘন্টা হবে, 6 ঘন্টা। দাঁড়াও একটা মিনিট। তারপরে কি আছে 51, 51-টা কি হবে, 51-টা হবে 240, 51 240। 52-টা মিলিয়ে নাও, 52-টা হবে 72, 52 72। আচ্ছা 53-টা কি হবে, 53-টা হবে, 53-টা, 53-টা একটু দেখে নিয়ে দাঁড়াও। 53-টা এটা 70 হবে, 70, 70 লিটার, 70, ঠিক আছে। তারপরে দেখো 54, 54-টা কি হবে, 54-টা কি হবে, 54-টা এই যে অপশন সি হয়ে যাবে 54-টা, ঠিক আছে। আচ্ছা 55-টা কি হবে, দেখো 55-টা এটা সহজ, এটা তোমাদের জাস্ট এইটা হয়ে যাবে, ক্ষতি হবে। তো এই ধরনের অঙ্কগুলো একটু বলে দিই, কিছু নয়, এই তোমাকে বলে ক্ষতি লাভ, এত পার্সেন্ট ক্ষতি, এত পার্সেন্ট লাভ, এই যে টাকাটা দিয়েছে না, এত টাকার প্লট কিনলাম, ঠিক আছে, এবং একটিতে এত পার্সেন্ট লাভ এবং একটিতে এত পার্সেন্ট ক্ষতির সম্মুখীন হয়, তাহলে নির্ণয় করো যে লেনদেনে তুমি কত শতাংশ লাভ বা ক্ষতি করেছি। দেখো এই ধরনের প্রশ্ন একটা সূত্র মনে রাখবে, যে কি -(x²/100)
মানে তোমাকে প্রশ্ন এরকম হতে পারে যে একটাতে ধরো তুমি একটা জিনিস বিক্রি করলে তোমার 10% লাভ হলো, 10% লাভ মানে প্রফিটটা আমি উপরে দিচ্ছি, হ্যাঁ, আর 10% কি হলো ক্ষতি হলো, 10% কি হলো ক্ষতি হলো, কোন একটা প্রোডাক্ট একই দামে বিক্রি করছে সে, হ্যাঁ, তখন তার মোটের উপরে লাভ হবে না ক্ষতি হবে। তো সূত্র এইটাই, সূত্র কি, যে -x² / 100, তাহলে কি -10/100, মানে 10² / 100, 10² মানে কত, 10² মানে 100, তাই তো। আর এখানে কত, নিচেও আছে 100, মাইনাস চিহ্ন তো অবশ্যই থাকবে, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে -1, -1 মানে কি, মানে 1%, মানে 1% কি হলো, 1% মাইনাস মানে কি ক্ষতি হয়েছে, বোঝা গেল। তাহলে এইখানেও দেখো ঠিক সেম সেম এই একই অঙ্ক দেয়া আছে, যে একটিতে 12% লাভ করেছে, একটিতে 12% ক্ষতি করলো, তাহলে সে লাভ বা লাভ বা ক্ষতির কি পরিমাণ লাভ বা ক্ষতি করেছে। তো এখানে কিছু নেই, কি জাস্ট কি করবে, জাস্ট তোমরা একটাই করে দেবে ওই সূত্র, -x²/100, মানে 12² / 100, তাহলে 12 কত হয় 144/100, ঠিক আছে। 144/100 যদি হয়, তাহলে দেখো নিচে দুটো শূন্য আছে, নিচে দুটো শূন্য মানে 0.2 ঘর আগিয়ে দাও, তাহলে 1.44, ঠিক আছে, মানে কি 1.44 কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এই যে টাকাটা দিয়ে দিয়েছে এটা কনফিউজ করার জন্য, ঠিক আছে, অনেকে এটাকে ধরে করতে যাবে, তো সময় নষ্ট হবে। পরে প্রশ্ন দেখে নাও কি আছে। আচ্ছা, এটার উত্তর হয়ে যাবে অপশন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 56টা, 56টা, হ্যাঁ 56টা অপশন ডি, হ্যাঁ। 57টা কি হবে, 57টা মনে রাখবে উত্তর হবে 20। 1 মিনিট দেখে যাও, 57, 57, হ্যাঁ 57, 20, 57 কি হবে 20। এগুলো আমি সব করাবো, তোমাদের চিন্তা নেই, সব করিয়ে দেবো, তোমাদের কোনো কনফিউশন থাকবে না তখন। আমি ইংরেজিটা ভালো করে বলবো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা 58টা দেখে নাও, 58টা কি হবে, 58টা 10 গ্রাম, 10 গ্রাম হবে। 59 কি হবে, 59 এটা দেখার দরকার নেই, অপশন টেস্ট করলেই হয়ে যাবে, 1 3 3 1 0 হবে। আর এই ধরনের অঙ্ক তোমাদের আমি বলিয়েছি, অনেকবার বলে দিয়েছি যে এই ধরনের অঙ্ক যখন পাবে, যে উপরে যেটা আছে সেটাই করে দেবে, মানে কি ধরো a³ - b³ দিয়ে আছে, আর নিচে যাই থাক, ঠিক আছে, নিচে এগুলোই মানে সাজানো থাকে আর কি, a² + ab + b² এরকম সাজানো থাকে আর কি। তো মনে রাখবে উত্তর করে দিবে a - b উত্তর করে দিবে। তাহলে এখানে কত আছে না 2.3 আছে, আর এখানে কত আছে, এইটা মানে কি, এইটা মানে কি, এটা মানে 0.3 তার হোল কিউব। তাহলে তোমাকে 0.3 কি করতে হবে, এখান থেকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে কি হবে 0 হয়ে গেল, এখানে 2, মানে উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তর 2 হয়ে যাবে। এই অঙ্ক আমি পরে তোমাদের করাবো। আচ্ছা এই অঙ্কটা কি হবে উত্তর, 61টা, 61টা উত্তর হবে 21% লাভ, ঠিক আছে, 21% কি হবে, 21% লাভ। চলো পরেরটা দেখে নিই। আচ্ছা 62টা, 62টা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। 63টা কি হবে, 63টা মনে রাখবে 64 উত্তর হবে। আচ্ছা 64টা কি হবে, এইটা দেখো, এগুলো তো আমি তোমাদের বলে দিয়েছি। এই ধরনের অঙ্কতে জাস্ট প্রথমে এই যে দেখো এই দুটো নয় আছে তো শেষে, দুটো নয় বসিয়ে দাও, ঠিক আছে, দুটো নয় বসিয়ে দাও। পরে এইখানে যেটা দেখতে পাচ্ছ কটা নয় আছে, তিনটা নয়, তিনটা নয়ের জন্য তিনটা জিরো বসিয়ে দাও, তাহলে একটা দুটা তিনটা, তাহলে অপশন 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 বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন বি, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আমি তোমাদের করাবো, অনেক করাবো, তখন আর টেনশন হবে না। 65টা, 65টা 24 হয়ে যাবে সঠিক উত্তর, 24। তোমরা জাস্ট উত্তরটা মিলিয়ে নাও। 66, 66-র উত্তর কি হবে না, 66-র উত্তর হবে 20%, 20%, 20%। 66 20% হলো। 67টা একটু মিলিয়ে নাও, 67টা উত্তর কি হবে না, 67টা উত্তর হবে 40, 67টা উত্তর কি হয়ে যাবে 40 হয়ে যাবে। আচ্ছা 68টা কি হবে, 68টা উত্তর হয়ে যাবে 2, 2 উত্তর হয়ে যাবে। 69, 69 উত্তর হবে 110, 69-এরটা কি হবে 110 হয়ে যাবে সঠিক উত্তর। আর 70-এরটা কিছু নেই, এনে গিয়ে বলছে গসাগু চেয়েছে, গসাগু মানে এটা নিয়ম হচ্ছে উপরগুলোর কি করতে হয় গসাগু, আর নিচেগুলোর লসাগু করতে হয়, তাহলে দেখো অপশন বি। 11, 22, 33 লসাগু 11 হবে, 33 হবে, আর উপরটার গসাগু 1 হবে আর কি।
চলো এবারে আমরা ইংরেজিটা একটু ভালো করে দেখে নিই। চলো ইংরেজিটা একটু ভালো করে দেখে নিই। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের স্কোর আমাকে শেয়ার করবে। আর তোমাদের আমি বলে রাখি, তোমরা অনেকে হয়তো মিসলেনিয়াস দিয়েছো, অনেকে আবার ক্লার্কশিপ দেবে, ঠিক আছে, আবার ডাব্লিউবিসিএস অনেকে দিতে চাইছো। তো বাংলা এবং ইংরেজি, ঠিক আছে, ইংরেজি এর কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হচ্ছে, ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যদি অ্যাডমিশন হতে চাও অ্যাডমিশন হতে পারো। একদম মিনিমাম ফিস মান্থলি 300 টাকা করে, ঠিক আছে, মান্থলি 300 টাকা করে ফিস রেখেছি। যদি কেউ অ্যাডমিশন হতে চাও হতে পারো, ঠিক আছে। চলো 1 মিনিট দাঁড়াও। চলো আচ্ছা, ওয়েটেড উইথ ব্যাটেড ব্রিথ, ওয়েটিং উইথ ব্যাটেড ব্রিথ, দেখো একদম ব্যাটেড ব্রিথ মানে একদম ওয়েট করছে। তাহলে ওয়েটিং উইথ ব্যাটেড ব্রিথ ইজ টু, মানে রাখবে এটা হবে তোমার কি, ফিল ভেরি এক্সাইট, ঠিক আছে। মানে কেউ ধরো কেউ কোনো জানে না ওয়েটিং করছে কারোর জন্য, একদম ব্যাটেড ব্রিথ মানে তুমি বলতে পারো যে ভেরি এক্সাইটেড অবস্থায় সে আছে, ঠিক আছে, ফিল ভেরি এক্সাইটেড, ক্লিয়ার। চলো পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে সিলেক্ট দ্য রং স্পেলড, এখানের মধ্যে রং মানে ভুল বানান কোনটা দেওয়া আছে, দেখো এক্সপ্লেন, ঠিক আছে, তাহলে এটা হবে না। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া, তাহলে এটাও হবে না। এক্সপায়ার, ঠিক আছে, এটাও ঠিক, তাহলে এগুলো কাটা গেল। এক্সপিরিয়েন্সটা দেখো, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা স্পেলিংটা কিন্তু দেখো কি করেছে ওরা, এক্সপিরিয়েন্স, তাহলে EXPE হয়। RI, দেখো RI এর জায়গায় দেখো কি করেছে, RE করে দিয়েছে, তাহলে RIENC হতো, এটা এক্সপিরিয়েন্স হতো। তাহলে এই জায়গাটায় একটু ভুল আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। পরের প্রশ্ন আমরা দেখি কি আছে, দেখো এইটা, এইখানে কি করবে, এখানে তোমাদের জাস্ট এই যে বাই দা টাইমটা দেওয়া আছে না, বাই দা টাইমটা থাকলেই মাথায় খেয়াল রাখবে, দেখো বাই দা টাইম উই রিচ হোম, তাহলে দেখো এগুলো কিন্তু কিওয়ার্ড, এই যে বাই দা টাইম। তো দেখো যখন উই রিচ হোম, তাহলে এখানে একটা কাজ হচ্ছে, তাহলে আরো একটা যখন কাজ হবে, এরকম যখন দুটো থাকবে, এখানে কি আছে, এখানে আছে সিম্পল পাস্ট, ঠিক আছে, কি আছে, সিম্পল পাস্ট আছে, সিম্পল পাস্ট আছে। তাহলে এখানে কি করতে হবে তোমাকে, এখানে তোমাকে পাস্ট পারফেক্ট নিতে হবে, কি হবে, তাহলে হবে তোমার হ্যাড স্টপড, ঠিক আছে। অপশন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ক্লিয়ার। দাঁড়াও, চলো তাহলে একটা সিম্পল পাস্ট থাকলে আরেকটা কি হবে, আরেকটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখানে সিম্পল পাস্টে আছে, এখানে কি হবে, পাস্ট পারফেক্ট হবে, তাহলে কি হবে, হ্যাড স্টপ হয়ে যাবে, হ্যাঁ। দেখো কি আছে, বলছে সি কুড নট মেক আপ হার ড্যাশ, মেক আপ হার মাইন্ড, তাহলে সে তার মনকে স্থির করতে পারলো না, হোয়াট অ্যাবাউট টু বাই, সে কি কিনবে। তাহলে ধরো কেউ একটা মেলায় গেছে, ঠিক আছে, মেলায় গেলে বিশেষ করে এই ঘটনাটা হয় আর কি, ঠিক আছে, অথবা মেয়েরা কোনো শপিং মলে যদি যায়, তখন তার দেখবে সবই মনে হয় এটাও কিনবো এটাও কিনবো, এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে, সব ড্রেসই তাকে ভালো লাগছে, ঠিক আছে। এবং যখন তুমি মেলাতে গেছে ছোটবেলায়, তোমার মনে করো যখন ছোটবেলাতে আমি মেলা যেতাম, তখন মনে হতো এটাও পছন্দ এটাও পছন্দ এটাও পছন্দ, সবগুলাই নিয়ে নেবো আমি, ঠিক আছে। তো এইরকম মাথায় কিন্তু একটা আসে, মানে কি, সি কুড নট মেক আপ হার মাইন্ড, মানে সি বলতে এখানে মেয়ের কথাই বলা হয়েছে, সে ঠিক করতে পারলো না যে সে কি কিনবে, ঠিক আছে, তার মাথা এমনি খারাপ হয়ে গেছে যে কি কিনবো। চলো পরেরটা দেখে নি, অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশনে আমি তোমাদের স্পেলিং করে দিয়েছি এই রিসেন্ট, অ্যাস অ্যাস মানে দুটো গাধা, অ্যাসাসিনেশন মানে কি, কোনো যদি ফেমাস পার্সনকে মারা হয়, ঠিক আছে, তখন তাকে তুমি বলা হয় অ্যাসাসিনেশন আর কি, হ্যাঁ? যেমন গান্ধীজিকে মেরেছিল অ্যাসাসিনেশন, সেখানে বলবো, ঠিক আছে, ধরো কোনো একটা ফেমাস পার্সোনালিটিকে মেরে দেওয়া হলো, তখন সেটাকে আমরা বলবো কি, অ্যাসাসিনেশন, হ্যাঁ। তাহলে অ্যাসাসিনেশন, এখানে অ্যাস অ্যাস যে গাধা হয় সে মারে, তাই তো, তাহলে অ্যাস অ্যাস এইটা হয়ে যাবে সঠিক উত্তর, এই জায়গাটাই ভুলটা দিবি, ঠিক আছে, মনে রাখবে অ্যাস 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 আবার অ্যাস, এই দুটো জিনিস যেন তোমার মাথায় থাকে, ঠিক আছে, যে দুটো গাধা, ঠিক আছে। ভুল এখানেই দিবে, দেখো এখানে দিয়ে দিয়েছে একটা এস আউট করে দিয়েছে, এইখানে একটা এস আউট করে দিয়েছে, এইখানে দেখো দুটো এস দিয়েছে কিন্তু সেকেন্ডটাতে একটা এস দিয়েছে, তো বললাম এই এস এর খেলা দিবে এখানে, হ্যাঁ?
চলো দেখি এরপরে কি আছে 76 নম্বর কোশ্চেনে বলছে এখানে কারেক্ট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হুইচ উইথ নো স্পেলিং ইরোর, যেটা কোনো স্পেলিং নেই, ইরোর নেই, সেটা তোমাকে এনে ঠিক করতে হবে। ঠিক আছে, দেখো তুমি জাস্ট দেখো এখানে কিন্তু মার্ভেলাস, মার্ভেলাস দেখো এটা অপশন কিন্তু, দেখো আমি কিভাবে কাটছি দেখো, হ্যাঁ পারফরমেন্স, তাই তো, তাহলে পারফরমেন্সে পিই হয়, এখানে দেখো পি এ দিয়েছে, তাহলে এটা আমার কেটে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো মার্ভেলাস ডবল এল আছে, তাহলে এটা আমার কেটে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি দেখব, দেখো মার্ভেলাস মানে ভি এ দিয়েছে এখানটায়, তাহলে এটাও আমার কেটে গেল। তাহলে অপশন এ হয়ে গেল কি সঠিক উত্তর। হ্যাঁ, এভাবে কেটে কেটে করবে তোমরা সবাই, তাহলে হয়ে যাবে। আচ্ছা, নাইদার দ্য বয়, সরি, নাইদার দ্য বয়েজ নর দেয়ার টিচার ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এবারে তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে আইদার অর, নাইদার নর, ঠিক আছে, আইদার অর বাকি নাইদার নর, এগুলো যদি থাকে না, তখন মনে রাখবে অলওয়েজ যে নিয়ারেস্ট সাবজেক্ট যে হবে, ঠিক আছে, নিয়ারেস্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্ট যে হবে সেটা অনুযায়ী তোমাকে কি বসাতে হবে না ভার্ব বসাতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আইদার অর, আবার কি বললাম, আইদার অরও থাকতে পারে, আইদার অরও থাকতে পারে, আইদার অরও থাকতে পারে, আইদার অর নাইদার নর এগুলো যদি থাকে, তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট যে হবে সেটা অনুযায়ী তোমাকে কি বসাতে হবে, সেটা অনুযায়ী তোমাকে ভার্বকে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, এখানেও কিন্তু মনে রাখবে যেহেতু টিচার আছে, তা দেখো এটা কিন্তু ওয়াজ হয়ে যাবে সঠিক উত্তর, ওয়্যার কিন্তু হবে না, আর কিন্তু হবে না, কারণ টিচারের পরে কিন্তু এই যে টিচার যেহেতু সিঙ্গুলার, তাই সিঙ্গুলার নিতে হবে, এখানে আর ওয়্যার আছে, হ্যাভ আছে, এগুলো সব কেটে গেল। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, এখানে ফেজাল ভার্ব বসাতে হবে, বলছে হি হ্যাজ পাবলিশড এ নিউ বুক। আচ্ছা, পাবলিশ এখানে কিন্তু আন্ডারলাইন করা থাকতো, ঠিক আছে, তো জেনে রাখো পাবলিশ মানে কি, পাবলিশ করা, তাই তো, পাবলিশ মানে এটা হচ্ছে তোমাকে ফেজাল ভার্ব, তাহলে কি না ব্রট আউট, ব্রট আউট মানে কিন্তু পাবলিশ, ঠিক আছে, ব্রট আউট। এটা ব্রিং আউট, ব্রিং আউট মানে পাবলিশ, এখানে যেহেতু পাবলিশড মানে এস ইডি আছে, মানে কি মানে এটা পাস্টে আছে, সরি, ঠিক আছে, মানে ভার্বের, সরি, ভার্বের 3 নাম্বার ফর্মে আছে, তাই এখানে কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্মে এটা বসাতে হলো আর কি, পাস্ট পার্টিসিপেল আছে। চল পরের প্রশ্নটা আমরা দেখে নিই কি আছে। দেখো ভয়েস চেঞ্জ দিয়েছে, ভয়েস চেঞ্জ নয়, বলছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু নেগেটিভ, নেগেটিভ করতে হবে, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে একে কি করতে হবে, নেগেটিভে করতে হবে। তাহলে দেখো কিছুই নেই, নেগেটিভে করতে হলে তোমাকে জাস্ট কি কি প্রশ্নটা দিয়েছে আমি একটু দেখে নি, বলছে এভরি রোজ হ্যাজ এ থর্ন, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা মানে গোলাপের মধ্যে কি থাকে, কাঁটা থাকে না, তাই তো, তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা গোলাপে কাঁটা আছে, মানে কি এখানে এমন কোনো গোলাপ নেই যেতে কাঁটা নেই, মানে সব গোলাপে কাঁটা আছে এর মানে। তাহলে এখানে দেখো প্রথম অপশনটাতে দেখো দেয়ার ইজ নো রোজ, ঠিক আছে, তাহলে এমন কোনো রোজ নেই বা গোলাপ নেই উইদাউট থর্ন, ঠিক আছে, মানে কাঁটা ছাড়া, তাহলে এটাই হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? এটাই হয়ে গেল কি নেগেটিভ করা, দেখো নেগেটিভ হয়েছে, নো এসেছে, ঠিক আছে, নেগেটিভ এসে গেল, বাকিগুলো কিন্তু হবে না, তুমি দেখবে বাকিগুলো কিন্তু হচ্ছে না কোনোভাবে। হ্যাঁ, যেমন পরে যে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, ঠিক আছে, প্রত্যেকে তার যে জন্মভূমি আছে সেটাকে ভালোবাসে, তাহলে আমি বলি না যে তোমার এটার, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে এটা সঠিক উত্তর কি হবে, তোমরা আমাকে কমেন্টে জানাবে, দেখি তোমরা। চলো, দ্য বার্নিং অফ দ্য ইফিজি অফ রাভানা অন দশেরা ড্যাশ দ্য বার্নিং অফ দ্য অল ইভিলস। তাহলে দেখো এই দুসেরাটা কি হয়, দোসরাটা কি হয় না রাবণকে কি করা হয়, পোড়ানো হয়, এই রাবণকে পোড়ানোর মাধ্যমে কি হয়, মানে এমন ভাবে পোড়ানো হয়, পুড়িয়ে মানে এমন মনে করা হয় যে সমস্ত যাতে দুষ্ট শক্তি যা যা আছে, ঠিক আছে, সমস্ত দুষ্ট শক্তিকে আমরা কিন্তু পুড়িয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম, তাই তো, তাহলে এটা একটা কি হচ্ছে, এটা একটা সিম্বলাইজ হচ্ছে, ঠিক আছে, এটা একটা কি হচ্ছে না সিম্বলাইজড। চলো পরের প্রশ্ন দেখে নিই, বলছে ইফ আই হ্যাভ মানি আই পারচেজ দিস হাউস। এখানে কি বলছে, বলছে যদি সেন্টেন্সটাতে এই যে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় তাহলে ইমপ্রুভমেন্ট করো তোমরা, ঠিক আছে, দেখা যাক এই লাস্টের যে সেন্টেন্সটা আছে এটাকে দেখতে হবে। দেখো ইফ আই হ্যাভ মানি, যদি আমার টাকা থাকতাম তাহলে কি করতাম,
তাহলে আই পারচেস দিস মানে কি আই উইল পারচেস, তাহলে আমি এই ঘরটা কিনতাম, তাহলে আই উইল পারচেস, তাই তো। চলো এরপর দেখে দিই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে তোমাকে করতে হবে কি, দেখো হার্ডলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম ড্যাশ দ্য স্ট্রেঞ্জ ক্রিয়েচার রান আউট। তাহলে দেখো এখানে তুমি দেখো হার্ডলি, হার্ডলি, স্কার্সলি এইগুলো সবসময় ফলো করবে কাকে, সবসময় ফলো করে মনে রাখবে হোয়েনকে। তাহলে এখানে অপশন হয়ে যাবে কি উত্তর, অপশন বি। বি কিন্তু সঠিক উত্তর এখানে হয়ে গেল। এখানে কি হবে, বি উত্তর কি হবে, হোয়েন হবে। তোমাদের আমি বলেছিলাম যদি নো সুনার থাকে, সুনার, নো সুনারের সবসময় ফলো করবে কাকে, দ্যানকে। আর হার্ডলি বা স্কার্সলি যদি থাকে এ হচ্ছে হোয়েন। বোঝা গেল, এই জায়গাটাই কিন্তু ভুল দেই, এই জায়গাটাই অনেকে ভুল করে দিয়ে চলে আসে। তোমাদের কোন জায়গা থেকে কোশ্চেন হয় সেগুলো কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এরপর দেখো কি আছে, এ পেয়ার অফ সক্স ড্যাশ বিন মিসিং ফ্রম মাই ওয়ার্ড্রপ। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভালো করে, তাহলে এ পেয়ার অফ মানে দেখো এক জোড়া, তাই তো। তাহলে এখানে না সক্স হ্যাজ বিন হবে, ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গুলার তোমাকে নিতে হবে, এখানে প্লুরাল কিন্তু নেওয়া যাবে না, হ্যাভ নেওয়া যাবে না, ওয়্যার নেওয়া যাবে না। ঠিক আছে, দেখো এখানে বিন আছে যেহেতু, তাহলে আমি কিন্তু ইজটা কিন্তু নেওয়া গেল না। তোমাকে সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে যে তোমার এই যে তোমার ইজও হচ্ছে না, ওয়্যারও হচ্ছে না, তাই তো। বিন যেহেতু আছে তাহলে এগুলো কেটে দিলে এমনি তুমি। চলো তারপরে দেখো অ্যান্টোনিমস চেয়েছে কি না ভ্যাগি। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে কি, এর মানে হচ্ছে তোমার ডার্টি, তুমি বলতে পারো ডার্টি। এর কি চেয়েছে, ডার্টির আমাকে অ্যান্টোনিমস চেয়েছে। অ্যান্টোনিম তাহলে কি বলতে পারি আমরা, ক্লিয়ার হবে। ঠিক আছে, ক্লিয়ার, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি ক্লিয়ার। ক্লিয়ার মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তো। চলো, স্টুডেন্ট শুড নট ড্যাশ আনফেয়ার মিন ইন এক্সামিনেশন। তা দেখো স্টুডেন্টদের কি উচিত নয়, তাহলে স্টুডেন্ট শুড নট অ্যাডপ্ট, তাহলে তাদের অ্যাডপ্ট করা উচিত নয়। ঠিক আছে, স্টুডেন্ট শুড নট অ্যাডপ্ট, তাহলে এখানে কিন্তু অ্যাডপ্টটা কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। অ্যাডাপ্ট হবে না, অ্যাডেপ্ট হবে না, মনে রাখবে কি হবে, অ্যাডপ্ট হবে, অ্যাডপ্ট। চলো পরেরটা আমরা দেখে নিই যে কাশ্মীর হ্যাজ অলওয়েজ বিন ড্যাশ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তাহলে কাশ্মীর, কাশ্মীরে কি হয়, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। তাহলে আমরা কি বলবো, কাশ্মীর হ্যাজ অলওয়েজ বিন বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মানে কি, মানে তুমি বলতে পারো যে বিবাদের কারণ। ঠিক আছে, বোন অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের কারণ। তাহলে পাকিস্তানকে দেখো, পাকিস্তান এবং ভারতের মধ্যে এই কাশ্মীরকে নিয়ে দেখে প্রচুর মানে গন্ডগোল চলছে বা সব সময় গন্ডগোল আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো, বোন অফ কন্টেনশন মানে কি বিবাদের কারণ। পরের প্রশ্ন দেখো, ইউ শুড রিফ্রেন ড্যাশ অ্যাটেন্ডিং দ্য মিটিং। ঠিক আছে, তাহলে ইউ শুড রিফ্রেন, রিফ্রেনের পরে মনে রাখবে কি হবে, ফ্রম। ঠিক আছে, ফ্রম। তুমি এখানে আরো পরে যেমন প্রশ্ন পড়ে যে অ্যাবস্টেন, অ্যাবস্টেন, অ্যাবস্টেনের পরে কি হয়, অ্যাবস্টেনের পরে মনে রাখবে ফ্রম হয়, অ্যাবস্টেন ফ্রম। হি ইজ এ কোয়ার ফিশ, আই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড হিম। তাহলে কোয়ার ফিশ, এ বলছে এই আন্ডারলাইন যে ওয়ার্ডটা তার ফ্রেজ লিখতে বলেছে। দেখো তুমি জাস্ট একদম সেন্টেন্সটা তুমি ধরো তুমি জানোই না, কিচ্ছু জানো না তুমি, তুমি এই সেন্টেন্সটা কোয়ার ফিশ মানে তুমি কিছু জানোই না, তুমি এখানটা তুমি বুঝো তো যে হি ইজ এ কোয়ার ফিশ, আই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড হিম। তাহলে এটার মানে কি, আই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড হিম, তাহলে আমি ব্যর্থ, তাকে আমি চিনতে পারিনি। মানে সে কি ছিল, সে স্ট্রেঞ্জ পার্সন ছিল। ঠিক আছে, স্ট্রেঞ্জ পার্সন হলে তো তখন তো তুমি তাকে চিনতে পারবে না। দেখো সব সময় কিন্তু তোমার সব জিনিস না জানা থাকতেই পারে, কিন্তু তুমি যখন এই সেন্টেন্সটা পড়লে তোমাকে সেন্টেন্সটা কি বলে দিল, তোমাকে এখানে স্ট্রেঞ্জ পার্সনকেই নিতে হবে, অন্যগুলো অপশন হবে না। ঠিক আছে, মানে তুমি কাউকে চিনতে পারছো না মানে কি, সে স্ট্রেঞ্জ পার্সন আছে, ঠিক আছে, অপরিচিত লোক আছে। কথাটা বুঝতে পারছো আমার, সব সময় সব মান তোমাদের নাও জানা থাকতে পারে, তোমায় কিন্তু সেন্টেন্স পড়েই কিন্তু বুঝে নিতে হবে যে কি বলতে চেয়েছে। পরের কোশ্চেনটা দেখো কি আসে, বলছে ওয়ান মাস্ট, আচ্ছা এখানে বলছে
যে ইডিয়মস দিয়েছে তার আন্ডারলাইন, আচ্ছা এখানে আন্ডারলাইন থাকতো মনে রাখবে, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এটা হচ্ছে আন্ডারলাইন করা আছে আর কি। দেখো কি বলছে, ওয়ান মাস্ট লার্ন টু প্রায়োরিটাইজ ইন লাইফ, ইট নেভার পে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। এইখানে এই লাইনটা বুঝো কি বলেছে, দেখো কি বলেছে না, ইট নেভার পে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এইখানে মানেটা কি দেখো, বলছে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, তাহলে হর্সের যে গাড়ি, ঘোড়ার গাড়ি আছে, ঠিক আছে, এই কার্ট মানে কি ঘোড়ার গাড়ি, এটাকে কি করেছে না হর্সের আগে, টু পুট দ্য মানে তুমি আগে রেখে দিয়েছো, তাহলে ঘোড়ার আগে যদি তুমি ঘোড়ার গাড়িকে রেখে দাও, তাহলে এটাকে তুমি সে মানে ঘোড়া যেতে পারবে, যেতে পারবে না, কারণ তোমাকে কি রাখতে হয়, প্রথমে প্রথমে ঘোড়াকে রাখতে হয়, সে তো ঘোড়া তবে তো গাড়িটা টানবে না, ঠিক আছে, তাহলে মানে তুমি কি করছো, মানে তুমি করছো যে প্রথমের যেটা হওয়া উচিত সেটা না করে তুমি শেষেরটাকে প্রথমে করছো, তাই তো, মানে এনে কি করছো, তাহলে তাহলে ডু দ্য লাস্ট থিং ফার্স্ট, তাহলে প্রথমের যে কাজ, লাস্টের যে থিংসটা আছে সেটাকে তুমি ফার্স্ট করে দিচ্ছ আর কি, ডু লাস্ট থিং ফার্স্ট, শেষেরটাকে প্রথমে আনছো আর কি, শেষেরটাকে তুমি প্রথমে আনছো। আচ্ছা কারেক্ট স্পেলিং চেয়েছে এখানে স্যাটেলাইট, এটা কিন্তু পিএসসি তে এক্সামে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, স্যাটেলাইট। দেখো স্যাটেলাইটের অপশন কি হবে, এই দেখো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, SATELLITE স্যাটেলাইট, ঠিক আছে, ডবল এল কিন্তু আসে, এটা মাথায় খেয়াল রাখবে, ডবল এল আসে, স্যাটেলাইট, স্যাটেলাইট হবে না, স্যাটা হবে না, স্যাটা হবে না। চলো এরপরে কি বলছে, দ্য এম্পরর আকবর রুলড ড্যাশ এ ফার্স্ট কিংডম, তাহলে এ রুলড ওভার হবে, কি হবে রুলড ওভার, রুলড ওভার, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি ওভার। হ্যাঁ চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, মেনি এ ব্রাইড ড্যাশ বিন বার্ন অ্যান্ড কিল ফর ডাউরি, ঠিক আছে, তো এটা সঠিক উত্তর কি হবে, দেখো তোমাদের আমি বলে দিই, যদি ম্যানি এ থাকে, ঠিক আছে, তখন মনে রাখবে নাউন কি হবে, নাউন, নাউন হবে সিঙ্গুলার, এবং ভার্বও হবে সিঙ্গুলার, ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার, ঠিক নাও। যদি ম্যানি থাকে কি হবে স্যার, যদি ম্যানি থাকে, ম্যানি থাকলে কিন্তু মনে রাখবে তখন কিন্তু প্লুরাল হবে, ঠিক আছে, তখন প্লুরাল হবে, নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল হবে, ঠিক আছে, নাউন প্লুরাল হলে তো তোমাকে ভার্ব প্লুরাল নিতেই হবে, ক্লিয়ার, তাহলে ম্যানি থাকলে কি হবে প্লুরাল, আর ম্যানি এ থাকলে কি হয়ে যাবে সিঙ্গুলার, তাহলে দেখো এখানে সিঙ্গুলার একটাই দেওয়া আছে, সেটা কি হ্যাজ, বোঝা গেল, তাহলে হ্যাজ বিন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, হ্যাভ হবে না, ওয়ার হলো না, আর হলো না, বোঝা গেল। আচ্ছা আবার একটা তোমাদের বলি, যদি মাছ থাকতো কি হবে, মাছ, মাছ মনে রাখবে মাছটা কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল যদি নাউন হয়, তোমাদের আমি লিখে দিচ্ছি, আনকাউন্টেবল, আনকাউন্টেবল যদি কোনো জায়গায় নাউন দেখতে পাও, সঙ্গে সঙ্গে তুমি সিঙ্গুলার মারবে, কি করবে সিঙ্গুলার করে আসবে, সিঙ্গুলার, তাহলে আনকাউন্টেবল যদি নাউন দেখতে পাও সিঙ্গুলার ভার্ব করে আসবে, তাই জন্য মাথায় খেয়াল থাকে তোমাদের। পরের প্রশ্ন দেখে নি, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট ইজ কল্ড, তাহলে যেখানে এ প্লেস হোয়ার বার্ডস, যেখানে মানে পাখিকে রাখা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় তোমার এভিয়ারি, ঠিক আছে, এভিয়ারি বলতে যেখানে পাখি থাকে আর কি, আর এপিয়ারি বলতে তুমি যেখানে বি মানে মৌমাছি রাখা হয়, বিস মানে মৌমাছি আর কি, গ্রানারি মানে কি, গ্রানারা মানে শস্যাগার, শস্যা, শস্যাগার। চলো বলছে ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, তাহলে একজন যে সবসময় কন্টিনিউয়াসলি কথা বলে তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা টকেটিভ, ঠিক আছে, টকেটিভ, লোকোসিয়াস, ঠিক আছে, লোকাসিয়াস, লোকাসিয়াস বা গেরুলাসও বলতে পারো, টকেটিভ, গেরুলাস, লোকাসিয়াস, এগুলো কিছু মনে রাখবে, সবই কিন্তু সিনোনিম আর কি, হ্যাঁ যে বেশি কথা বলে আর কি, আর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে বেশি কথা বলে তাই আমরা লোকেসিয়াস বলি, ঠিক আছে, এবং এই লোকাসিয়াস বা টকেটিভ এর অ্যান্টোনিমস কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে, অ্যান্টোনিমস কি হবে, অ্যান্টোনিমস কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি।
লাস্ট 5টা প্রশ্ন দেখে নাও, তাহলে কিন্তু আমরা শেষ করে নেবো আজকে 100টা প্রশ্ন। তো সবাই কিন্তু তোমরা আমাকে কমেন্টে কিন্তু মাস্ট জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে, ঠিক আছে? চলো, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার, তাহলে উই নিড টু কি হবে? লুক ইনটু, উই নিড টু লুক ইনটু, লুক ইনটু মানে কি? ইনভেস্টিগেট করা উচিত। তাহলে আমাদের উই নিড, আমাদের উচিত, ঠিক আছে, কি টু ইনভেস্টিগেট দিস ম্যাটার, ঠিক আছে, আমাদের এই ব্যাপারটা কি করতে হবে? ইনভেস্টিগেট করতে হবে, ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট হয়ে গেল। চলো, বলছে হু ডিলস উইথ কিডনি, তাহলে কিডনির যে ডাক্তার তাদেরকে কি বলবো আমরা? কিডনির ডাক্তারকে বলা হবে নেফ্রোলজিস্ট। কি বলা হয়? অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে নেফ্রোলজিস্ট। নিউরোলজিস্ট, দেখো আমরা নিউরো বলতে জানি মানে তোমার হচ্ছে নিউরো বলতে স্নায়ু, তাই তো, স্নায়ুর হচ্ছে নিউরোলজিস্ট। যেমন দেখো, এই যে দেখো কিডনি, কিডনির যদি বলা হয় যে কিডনির মধ্যে কি থাকে? নেফ্রন থাকে, ঠিক আছে। আর হচ্ছে নিউরনের মধ্যে আমরা জানি যে স্নায়ু, স্নায়ুর হচ্ছে নিউরন, মানে গঠনগত কার্যগত একক কি? স্নায়ু কোষে, সেটা হচ্ছে নিউরন, তাই তো। তাহলে নিউরোলজিস্ট স্নায়ু। হেমাটোলজিস্ট বলতে তুমি বলতে পারো যে ব্লাড আর কি, ব্লাড। আচ্ছা, মানে ব্লাড নিয়ে আর কি যারা করে আর কি, তাদেরকে হেমাটোলজিস্ট বলা হয় আর কি। কার্ডিওলজিস্ট না হার্ট, হার্ট যারা হার্টের ডক্টর, এক কথায় বলতে পারো যে হার্টের যে ডাক্তার হয় তাদেরকে বলা হয় কি না কার্ডিওলজিস্ট, ঠিক আছে। এগুলো তোমাদের আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। চলো এরপর দেখে নি 97, ব্রেড এন্ড বাটার ড্যাশ এ হেলদি ব্রেকফাস্ট, তাহলে ব্রেড এন্ড বাটার ইজ, এটা ইজটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ইজ এ হেলদি ব্রেকফাস্ট। এবারে বলবে স্যার ব্রেড এন্ড বাটার তো দুটো খাবার না, যখন ব্রেড বাটার খাচ্ছ তুমি একসঙ্গে মিশিয়ে খাচ্ছ তো, তাহলে এটা কিন্তু তখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, তুমি কিন্তু আর বা হ্যাভ কিন্তু নিতে পারবে না, এখানে এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে ইউজ করতে হবে। মানে দুটো জিনিসকে যখন তুমি একসঙ্গে খাচ্ছ মানে তোমাকে এটাকে একটাই ধরতে হবে, ব্রেড বাটার কিন্তু একটাই খাবার, একটাই ফুড, তাই তো। চলো, ভয়েস চেঞ্জ চেয়েছে কি? বলছে হোয়েন ডিড হি রিটার্ন, সরি, হোয়েন ডিড হি রিটার্ন মাই বুকস, তো ওখানে ডিড আছে, তাহলে ডিড থাকলে আমি তোমাদের বলেছি যে ডিড থাকে না, তাহলে একটা ওয়াজ অথবা ওয়্যার আসবে, ওয়াজ অথবা ওয়্যার আসবে, ক্লিয়ার। তুমি দেখো এখানে উইল এসেছে, তাহলে উইলটা এসেছে মানে এটা আমার কেটে গেল। তুমি বারবার তোমাদেরকে বলেছি যে ভয়েস চেঞ্জ কেউ করতে যাবে না, ভয়েস চেঞ্জ তোমরা কাটতে থাকো, অপশন কোনটা হবে না কাটো। হ্যাজ কোথা থেকে এসে গেছে? হ্যাজ কি হবে? হবে না, তাহলে এটা আমি কেটে দিলাম। আর এসে গেছে, আর তো ছিল না, এটা পাস্টে আছে না, আর কোথা থেকে আসবে? তাহলে এটাও কেটে গেল, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। বুঝতে পারছো মানে আমি কোন জায়গাগুলো দেখছি? দেখো আমি শুধু অক্সিলারি ভাব দিয়ে আমি করে দিলাম, আর কিচ্ছু আমার পড়লো না, ঠিক আছে। আচ্ছা দেখো, হি প্রেসিডেড ড্যাশ দ্য মিটিং, ঠিক আছে, তো মনে রাখবে হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং, প্রিসাইডেড ওভার দ্য মিটিং, ক্লিয়ার। প্রিসাইডেড এর পরে কিন্তু ওভার হবে, প্রিসাইডেড ওভার দ্য মিটিং হবে। তারপর দেখো মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, তাহলে অ্যাক্ট টু, সরি, এই যে অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, এর হচ্ছে তোমাকে কি চেয়েছে? এর তোমাকে সুইটেবল ফ্রেজ চেয়েছে, কি হবে? তাহলে মনে রাখবে ইম্পালসিভ, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি ইম্পালসিভ। তাহলে ইম্পালসিভ মানে কিন্তু এটাই কিন্তু হবে যে যে কোনো ভাবনা চিন্তা না করে হঠাৎ কোনো কোনো কাজ করে দিচ্ছে, কোনো একটা অ্যাক্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা সেটাকে কি বলবো? অ্যাপ টু অ্যাক্ট, বা সরি অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, কোনো ভাবনা চিন্তা ছাড়াই কোনো কিছু করছে আর কি, ঠিক আছে। তাহলে আজকে কিন্তু 100টা কোশ্চেন ছিল, তোমরা 100টা কোশ্চেনের মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর কোশ্চেনটা তোমাদের অনেক পরিশ্রম করে করা, সুতরাং তোমরা কিন্তু ভালো করে এটাকে এক্সাম হিসাবে কিন্তু নেবে, হ্যাঁ? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা হচ্ছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর মেন্স, মনে হচ্ছে ক্লার্কশিপে 110 বা 110 প্লাস নাম্বার আছে, সরি মিসলেনিয়াসে, এবং ক্লার্কশিপ এক্সাম হবে, ক্লার্কশিপ এক্সামেও যা দেখবে তোমার ওই মানে কি বলবো 55 প্লাস নাম্বার থাকবে। তো অনেক সময় কাট অফটা অনেক নিচেও নামে, 50 হতে পারে, ঠিক আছে। তো 50, 55 বা 45 যদি এরকম কোনো নাম্বার থাকে তো তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো। আমি মেন্সের একটা নতুন ব্যাচ করছি, অনলাইন ব্যাচ, ঠিক আছে। সেখানে একটা মিনিমাম ফিজ নিচ্ছি মান্থলি 300 টাকা করে, মান্থলি,
ঠিক আছে, যদি কেউ অ্যাডমিশন হতে চাও অ্যাডমিশন হতে পারো, তোমরা কিন্তু অনেক বেনিফিট পাবে এর মধ্যে। ঠিক আছে, তো তাহলে আজকে এখান পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যদি তোমরা অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো 7872141322। ঠিক আছে, এখানে কিন্তু ডেসক্রিপটিভ অবজেক্টিভ সমস্ত ব্যাচই আমার আছে। তো তোমরা যদি কেউ বেসিক থেকে পড়তে চাও তারাও পড়তে পারো, বেসিক ব্যাচ আছে একদম অবজেক্টিভ ব্যাচ সেটা। ঠিক আছে, সমস্ত এক্সামকে বেস করে। আর ডেসক্রিপটিভ ব্যাচের জন্য নতুন কিন্তু ব্যাচ হতে চলেছে, তোমরা কিন্তু ডেসক্রিপটিভের জন্য যদি পড়তে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।